রাত প্রায় ৮টা। শহরে থাকলে হয়তো এখন কেবল সন্ধে, কিন্তু এই জঙ্গলে মনে হচ্ছে রাত ১টা। আগুনের কাছে বসে আছি আমি আর কাব্য। এখন শীত অনেকটাই কম লাগছে, হালকা ঠান্ডা লাগছে মনে হয়। এদিকে ক্ষুধাও লেগেছে খুব, না কিছু বলতে পারছি আর না কিছু করতে পারছি। এমন সময় কাব্য আমার সামনে কিছু খাবার এনে বলল, খেয়ে নে। আমি নাক ফুলিয়ে বললাম, খাবো না, আমার খিদে নেই। তোর খিদে আছে কি নেই তা আমি খুব ভালো করে জানি, তাই বলছি খেয়ে নে। কাব্যর কথা শুনে আমিও আর কিছু না বলে হুট করে খাবারগুলো টান মেরে নিয়ে খেতে শুরু করলাম। এদিকে কাব্য এইভাবে মাইশাকে খাবার খেতে দেখে বলল, তোর নাকি খিদে নেই? খিদে নেই তাতেই অবস্থা, খিদে থাকলে কি করতি তুই জানিস? এই মুহূর্তে কাব্যর কোনো কথায় আমি কানে নিলাম না। প্রচণ্ড খিদে পেলে যা হয় আর কি। সেই সকালবেলা খেয়েছিলাম, এতক্ষণ কি করে না খেয়েছিলাম কে জানে। বাসায় থাকলে মায়ের মাথা খেয়ে ফেলতাম খিদে লেগেছে বলে। এসব ভেবে ফটাফট সব খাবার খেতে লাগলাম আমি। খাওয়া দাওয়া শেষ করে বসে আছি। এখন খুব ভালো লাগছে, এখন শুধু ঘুমানোর ব্যবস্থা হলেই শেষ। হুট করে কাব্যকে বলে উঠলাম, এখন ঘুমাবো কোথায়? আমার মাথায়। কি? না কিছু না, এইভাবে বসে থেকে আজ সারা রাত পার করে দিব। কি? তোমার কি মাথা খারাপ? এই রাতের বেলা খোলা আকাশের নিচে বসে থাকবো? তুমি কি আমার সাথে মজা করছো? মোটেও না। বিনিময়ে কিছু বললাম না আমি, শুধু অবাক হয়ে তাকিয়ে রইলাম কাব্যর দিকে। ধীরে ধীরে রাত আরও গভীর হতে লাগলো আর আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আশেপাশের পরিবেশ ছমছম করছে, হুটহাট শব্দ আসছে, যাতে করে আরও ভয় লাগছে। এই মুহূর্তে কাব্যর উপর প্রচুর পরিমাণে রেগে আছি আমি। এগুলো করার কোনো মানে হয়? এইভাবে জঙ্গলের মধ্যে থাকার অদ্ভুত বিষয়ে সারাদিনে কাউকে দেখতে পেলাম না। এদিকে ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে আমার। হঠাৎই মনে হলো কেউ কাছে এনে তার কাঁধে মাথা দিল। এই মুহূর্তে কে এমনটা করলো? মোটেও সেদিকে ইন্টারেস্ট নেই মাইশার। সেও তার হাত শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। এদিকে কাব্য মাইশাকে নিজের কাছে এনে জড়িয়ে ধরে বসে রইল। এমন সময় একটা লোক এসে বলল, এখানে কি বসে কাটিয়ে দিবে নাকি? লোকটার কথা শুনে হাসল কাব্য, তারপর বলে উঠল, না চাচা, তোমার কথা মতো আমরা সারাদিন এখানে আসিনি। থ্যাংক ইউ চাচা। চাচিকে নিয়ে কেটেছে কেমন আজকে? কি আর কমু বলো, প্রথমবার সিনেমা হলে গেলাম, তার সাথে আরও অনেক কিছু করছি, তোমারে কন যাইব না। ঠিক আছে চাচা, আপনাকে আর বলতে হবে না। এই তাহলে তোমার পিসি বউ? চাচা, খুব মিষ্টি দেখতে। আর শোনো, এখানে বসে না থেকে এখন ভিতরে গিয়ে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে চাচা। এই বলে কাব্য মাইশাকে কোলে তুলে নিয়ে ঘরের ভিতর ঢুকে গেল। আর ওই চাচায় শুধু কিছুক্ষণ তাকিয়ে রইল ওদের দিকে, তারপর সেও তার বউয়ের কাছে চলে গেল। এই জায়গাটা অনেকদিন আগে দেখেছিল কাব্য। আর এই কুঁড়ে ঘরে থাকতো একজন মহিলা আর একজন পুরুষ। কম জোর হলে তাদের বয়স ৬০ থেকে ৬৫ হবে। তারপর তাদের সাথে পরিচয় হয় কাব্যর। মাইশাকে নিয়ে এখানে আসার একটা ইচ্ছে জাগে কাব্যর। তারপর আর কি, ওনাদের সব কিছু বলে কিছুক্ষণের জন্য ঘুরতে বলে কাব্য আর কিছু টাকাও দেয় তাদের। তারপর আর কি, ওদিকে চাচা চাচি ঘুরোঘুরি করছিল আর এখানে মাইশা আর কাব্য। ভিতরে ঢুকে মাইশাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল কাব্য। সকালে জানালা ভেদ করে সূর্যের আলো আসছে রুমে, আর তার সাথে একে অপরকে জড়িয়ে ধরে আরামে ঘুমিয়ে আছে কাব্য আর মাইশা। হঠাৎই দরজায় টোকা পড়ল কারো, পড়তে ঘুম ভাঙল কাব্যর। তারপর সে মাইশাকেও জাগিয়ে তুলল, তাড়াতাড়ি তৈরি হও, আমাদের যেতে হবে। এতটুকু বলে বাহিরে বেরিয়ে গেল কাব্য। কারো মুখে নিজের নাম শুনে ঘুম ভাঙল আমার। চোখ ডলতে ডলতে শোয়া থেকে উঠে বসলাম আমি। তারপর আশেপাশে তাকিয়ে দেখলাম সেই ছোট্ট ঘরটায় আছি আমি। এখানে কখন আসলাম আমি? মস্তিষ্কের কোণায় এসে কথাটা বেজে উঠল আমার। এমন সময় কাব্য বলা কথাটা মাথায় বেজে উঠল,
তাড়াতাড়ি তৈরি হ, আমাদের যেতে হবে। আমিও আর কিছু না ভেবে উঠে দাঁড়ালাম। তারপর ধীরে পায়ে বাহিরে বের হতেই দুজন মানুষকে দেখে চমকে গেলাম। ওনারা আমায় দেখে বলল, ঘুম ভাঙছে তাইলে? ওনার কথা শুনে মাথা নাড়ালাম আমি। তারপর মহিলাটা বলে উঠল, ওদিকে একটা পুকুর আছে, যাইয়া মুখ ধুয়ে আসো। আমি ওনাদের কথা মতো ওনার দেখানো পথের দিকে পা বাড়ালাম। এই মুহূর্তে মাথায় কিছু একটা কথাই বাজছে, ওনারা আসলো কোথা থেকে। হাঁটতে হাঁটতে একটা পুকুর দেখলাম আমি, কাব্য ছিল সেখানে। আমায় দেখে ভাইয়া বলে উঠল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, ঠিক আছে? ভাইয়ার কথা শুনে মাথা নাড়ালাম আমি। আমার মাথা নাড়ানো দেখে ভাইয়া চলে গেল। তারপর আমি পুকুরে নেমে চোখে মুখে পানি দিয়ে ফ্রেশ হলাম। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে রুমে ঢুকে দেখলাম কাব্য ওনাদের সাথে হেসে হেসে কথা বলছে। তারপর আমায় দেখে ওনারা বলে উঠল, আইসো, ওইখানে একখান গামছা আছে, মুখটা মুছে খাইতে আহো। আমি ওনার কথা মতো মুখ মুছে বসে পড়লাম কাব্যর পাশে। তারপর খাবার খেতে শুরু করলাম। তারপর ওনারা অনেক কথা বলল যে এই বাড়িটার তারাই থাকে, তাদের খুব ভালো লাগলো আমার। তারপর খুশি মনে গল্প করতে করতে খাবার শেষ করলাম আমরা। তারপর ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম আমরা। সব কিছুই ঠিক আছে, শুধু এতটুকু মাথায় ঢুকলো না, ওনাদের বাড়ি ওটা হলে কালকে কোথায় ছিল ওনারা? আমার কথা শুনে কাব্য ভাইয়া বলে উঠল, তোর এত বুঝে কাজ নেই কোনো। বিনিময়ে আমি কিছু বললাম না, আর ভাইয়াও কিছু বলল না। গাড়ি চালাতে লাগলো তার আপন গতিতে। তবে আর যাই বলো, জায়গাটা খুব সুন্দর ছিল। দরজায় কলিং বাজতেই মামুনি এসে দরজা খুলে দিল। আমরাও হেসে মামুনিকে জড়িয়ে ধরে বললাম, কেমন আছো মামুনি? ভালো, তোরা? আমরাও ভালো আছি। তারপর আমরাও বাড়ির ভিতরে ঢুকে পড়লাম। কাব্য বাড়ির ভিতরে ঢুকে সোজা রুমে চলে গেল, আর আমি আর মামুনি বসে পড়লাম সোফায়। এমন সময় দরজার কাছ থেকে চেঁচিয়ে বলে উঠল তানিশা, উড়ে ভাবি, উড়ে বান্ধবী, উড়ে বইনা তে আইসোস দৌড়ে। হঠাৎ করে এমন চেঁচানো শুনে আমি অবাক হয়ে সামনে তাকালাম। আমি তাকানোর সাথে সাথে তানিশা দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরল। আমিও খুশি মনে ওকে জড়িয়ে ধরে বললাম, এই তো আসছি বোন, বান্ধবী। জানো তোরে এত মিস করছি আমিও। আচ্ছা তুই বস, আমি ফ্রেশ হয়ে এক্ষুনি আসছি, তারপর অত্য গল্প করব। ওকে। তারপর তানিশা চলে গেল। এর ভিতর মামুনিও বলে উঠল, তুইও গিয়ে ফ্রেশ হয়ে আয়। ওকে মামুনি। তারপর আমিও চললাম সিঁড়ি বেয়ে উপরে। রুমে ঢুকতে দেখলাম কাব্য আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। আমি কোনো কিছু না বলে সোজা ওয়াশরুমে ঢুকে গেলাম। তারপর সারাদিন এটা ওটা করে সময় চলে গেল। রাতে ডিনার সেরে তানিশার রুমে গল্প করছি আমি আর তানিশা। এতদিন কি হলো সব বলতে হবে না, এই ভেবে গল্প শুরু করে দিলাম আমি। আর তানিশা অতি আগ্রহের সাথে বসে আমার কথাগুলো শুনতে লাগলো। এদিকে কাব্য রুমের ভিতর পায়চারি করছে, কারণ মাইশা এখনো রুমে আসছে না। না জানি এতক্ষণ কি করছে। বোকা মেয়েটা আবার সব বলে দিবে নাকি তানিশাকে? এসব নানা ভাবনায় ভেবে যাচ্ছে কাব্য। রাত 1টা, মাইশা এখনো রুমে আসেনি। কাব্য এবার প্রচণ্ড রেগে আছে। এতক্ষণ করছি কি তানিশার রুমে? এক পর্যায়ে কাব্য রাগান্বিত অবস্থায় গিয়ে ঘুমিয়ে পড়ে বিছানায়। হয়তো মাইশা আর আসবে না রুমে। চুপি চুপি করে কাব্য রুমের দিকে পা বাড়াচ্ছি আমি। এই তানিশার সাথে বকবক করতে যে এতটা সময় হয়ে যাবে বুঝতে পারিনি। কখন এতটা বেজে গেল বুঝতেই পারলাম না। এসব ভাবনার মাঝে হেঁটে চলে গেলাম রুমে। রুমে ঢুকতেই দেখলাম ভাইয়া অলরেডি ঘুমিয়ে পড়েছে। আমিও আর কোনো কিছু না ভেবে চুপি চুপি কাব্যর পাশে গিয়ে শুয়ে পড়লাম। এতক্ষণ এপাশ করে ঘুম আসলো না। আশ্চর্য, ঘুম আসছে না কেন? হঠাৎই কেন জানি না এই 10 দিনে কাব্যকে জড়িয়ে ধরে ঘুমানোটা খুব মিস করছি। হঠাৎ কাব্যর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইলাম আমি। কি সুন্দর লাগছে কাব্যকে। আগে কখনো এতটা গভীরভাবে কাব্যকে দেখা হয়নি আমার। অবশ্য দেখব কি, ভয়ে তো আমি ঠিক করে তাকাতামই না। তাকে দেখলে বুকের ভিতর ধক করে উঠত, কিন্তু এখন আর ভয় করছে না। খুব ভালো লাগছে কাব্যকে। আচ্ছা, আমি কি কাব্যকে ভালোবেসে ফেলেছি নাকি? আচ্ছা, বুঝবো কি করে যে কাব্যকে ভালোবাসি আমি? এইসব আলতু ফালতু চিন্তা ভাবনা করতে করতে
মাথা নষ্ট হয়ে যাচ্ছিল আমার। কেন জানি না বারবার শুধু ভাইয়াকে জড়িয়ে ধরে ঘুমাতে ইচ্ছে করছে আমার। কিছুক্ষণ বিষয়টা নিয়ে ভেবে মাঝখান থেকে কোলবালিশ সরিয়ে কাব্যকে জড়িয়ে ধরলাম আমি। অন্য কাউকে তো জড়িয়ে ধরিনি, আমার জামাইরই তো ধরেছি। এতটুকু ভেবে চোখ বন্ধ করে ঘুম। সকালে আগে ঘুম ভাঙল কাব্যর। চোখ খুলে পাশে মাইশাকে দেখে অবাক, তার চেয়ে বেশি অবাক হয়েছে মাইশাকে জড়িয়ে ধরাতে। বিষয়টা একটু কেমন লাগলো কাব্যর কাছে। অবশ্য কাব্য এতে অনেক খুশি হয়েছে, হয়তো সে তার ভালোবাসার মানুষকে খুব তাড়াতাড়ি কাছে পেয়ে যাবে। কাব্য মাইশাকে তার বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, তুই যে কবে বুঝবি আমি তোকে কতটা ভালোবাসি আর কতটা চাই তোকে। আমার বিশ্বাস একদিন তুই সত্যি বুঝতে পারবি। একদিন হয়তো তুইও আমায় নিজের চেয়ে বেশি ভালোবাসবি আমাকে। শুধু সেদিন আবার খুব বেশি দেরি না হয়ে যায়। এই ভেবে দীর্ঘশ্বাস ফেলে কাব্য মাইশার কপালে একটা চুমু দিয়ে ওকে ছাড়িয়ে চলে যায় ওয়াশরুমে। এদিকে কাব্য যেতে চোখ মেলে তাকালো মাইশা, কারণ সে কাব্যর বলা সব কথাই শুনতে পেয়েছে। আসলে কাব্য যখন মাইশাকে তার বুকের সাথে জড়িয়ে ধরেছিল তখনই খুব ভেঙে যায় মাইশার। তারপর কাব্যর বলা কথাগুলো সবই শুনেছে মাইশা। তার মানে কাব্য আমায় ভালোবাসে, আর ভালোবেসেই কি তাহলে আমায় বিয়ে করেছিল? তাহলে কি আপু জানতো এই বিষয়টা? তাহলে আমায় কেন বলল না? মাথার ভিতর হাজারটা প্রশ্ন এসে মাথায় বাজল। তার সাথে কাব্যর বলা শেষের কথাটা, শুধু সেদিন আবার খুব বেশি দেরি না হয়ে যায়। হঠাৎই ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ পেয়ে আবার চোখ বুজে ঘুমিয়ে পড়ার অ্যাক্টিং করলাম আমি। কেন জানি না এই মুহূর্তে সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। এমন সময় কারো ডাক এসে কানে বাজছে আমার, কারণ কাব্য ডাকছে আমায়। আমি ওনার ডাক শুনে আস্তে আস্তে চোখ খুলে তাকালাম। আমার তাকানো দেখে কাব্য বলে উঠল, ওঠ, তাড়াতাড়ি ভার্সিটিতে যেতে হবে না নাকি? আমিও কাব্যর কথা শুনে তাড়াতাড়ি উঠে বসলাম। তারপর বলে উঠলাম, যাব তো। ওকে, তাড়াতাড়ি তৈরি হ, তোদের নামিয়ে দিয়ে আমি অফিসে যাব। ওকে, এই বলে তাড়াতাড়ি চলে গেলাম আমি ওয়াশরুমে। হঠাৎই মনে হলো আজকে ভার্সিটি যাওয়া যাবে না। আজকে সব সত্যি জানবো আপুর কাছ থেকে, না হলে পরে হয়তো দেরি হয়ে যাবে। এইভাবে তাড়াতাড়ি মুখে পানি দিয়ে হালকা ফ্রেশ হয়ে ভাইয়াকে গিয়ে বললাম, আজকে আমি ভার্সিটি যাব। আচমকা আমার এমন কথা শুনে কাব্য বলে উঠল, কেন? এই মাত্রই তো বললি যাবি। না, আসলে কালকে তানিশা বলেছিল আজকে ভার্সিটি বন্ধ, আমি ভুলে গিয়েছিলাম, তাই আমাদের আর আজকে ভার্সিটি যেতে হবে না। কাব্য কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে বলে উঠল, ঠিক আছে। তারপর কাব্য বেরিয়ে গেল। আমিও কিছুক্ষণ পর নিচে গিয়ে সবার সাথে ব্রেকফাস্ট করতে গেলাম। নিচে নামতে দেখলাম কাব্য, তানিশা, মামু আর মামুনি বসে ব্রেকফাস্ট করছে। আমায় দেখে মামুনি বলে উঠল, আয় তাড়াতাড়ি, তারপর খেতে বস। আমিও আর কিছু না ভেবে খাবার খেতে শুরু করলাম। তারপর আমরা সবাই একসাথে ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট শেষে মামু তার রুমে চলে গেল। কাব্য অফিসে যাওয়ার উদ্দেশ্যে বেরোনোর আগেই তানিশাকে জিজ্ঞেস করলো, আজকে তোদের কিসের ভার্সিটি বন্ধ রে? আজকে ভার্সিটি বন্ধ? কি? এই রে খাইছে। এখন যদি তানিশা সব সত্যি বলে দেয়। আমি তানিশার পায়ে একটা খোঁচা মারলাম। সাথে সাথে তানিশা চেঁচিয়ে উঠল। তানিশা চেঁচানো শুনে কাব্য বলে উঠল, কি হলো তোর? না, আসলে একটা মশা কামড় দিল তো তাই। মশার কামড়ে কেউ এত জোরে চিৎকার দেয়? আসলে কি বলো, অনেক বড় মশা তো তাই। মানে? না কিছু না, ওসব বাদ দে। কিসের বন্ধ তোদের ভার্সিটি? ওই তো ভার্সিটির স্যারেরা বলেছে বন্ধ, তাই বন্ধ। কি? ওটা কিছু না। আর তুমি এত কিছু জেনে কি করবা? তুমি যাও না তোমার কাজে, তোমার অফিসে লেট হয়ে যাচ্ছে। কাব্য আর কোনো কিছু না ভেবে চলে গেল তার কাজে, কারণ সত্যি তার দেরি হয়ে যাচ্ছে। কাব্য বাসা থেকে বেরোতেই একটা শ্বাস ফেললাম আমি। এমন সময় তানিশা আমার মাথায় একটা বাড়ি মেরে বলল, তুই ভাইয়াকে মিথ্যে কেন বলেছিস? না, আসলে আজকে ভার্সিটি যেতে ইচ্ছে করছিল না, তাই আর কি মিথ্যে বললাম। সত্যি বলছিস? সন্দেহভাবে তাকিয়ে। আশ্চর্য, এভাবে তাকানোর কি আছে? আর আমি মিথ্যে কেন বলবো তোকে? এই বলে পাশ কেটে সিঁড়ি বেয়ে উপরে চলে আসলাম আমি। তারপর রুমের দরজা বন্ধ করে ফোনটা হাতে নিয়ে সোজা আপুর নাম্বারে ফোন। প্রথম কলে ধরল না আপু, তারপর আরেকবার কল দিলাম আমি।
কিচেনে কাজ করছে রিয়া। সবাই মিলে ব্রেকফাস্ট করে এখন সেগুলো গোছানোতে ব্যস্ত সে। এমন সময় ফোনের কল আসার শব্দে ভেসে আসে রিয়ার কানে। তারপর তাড়াতাড়ি তার কাজটা গুছিয়ে চলে যায় তার রুমে ঢুকে ফোন হাতে দিতেই পুরো 10টা কল করেছে মাইশা। হঠাৎ করে মাইশার এতগুলো কল দেখে অবাক হয় রিয়া। তারপর তাড়াতাড়ি সে আবার কল ব্যাক করে মাইশাকে। প্রায় 10 বার কল করছি আপুকে, কিন্তু একবারও ধরল না। তাই একরাশ বিরক্তি নিয়ে বসে পড়লাম সোফায়। কিছুতেই নিজেকে শান্ত করতে পারছি না আমি। কাব্য ভাইয়া কি সত্যি আমায় ভালোবাসে? আমাকে কি ভালোবেসেই তাহলে বিয়ে করেছিল? এসব প্রশ্নের উত্তর শুধু আপুই দিতে পারবে। এসব ভাবনার মাঝে হঠাৎ করে ফোন আসাতে কিছুটা কেঁপে উঠলাম আমি। তারপর তাড়াতাড়ি ফোনটা হাতে তুলে নিতে আপুর নাম দেখে তাড়াতাড়ি ফোনটা তুলে বললাম, হ্যালো আপু। বল, এতবার ফোন কেন দিয়েছিস তুই? আজকে তুমি আমায় সব সত্যি বলবে আপু। কাব্য কেন সেদিন আমায় বিয়ে করেছিল? শুধুই কি তোমার কথা রাখতে, নাকি অন্য কিছু? হঠাৎ করে মাইশার এমন কথা শুনে অবাক হয় রিয়া। এই মুহূর্তে কি বলবে সে বুঝতে পারছে না। কি হলো আপু, চুপ করে আসছো কেন? মাইশার কথা শুনে কিছুটা ঘাবড়ে যায় রিয়া। তারপর মাইশাকে বলে উঠল, আসল সত্যিটা ওটা ছিল না। মানে? কাব্য আমার কথা রাখতে তোকে বিয়ে করেনি? তাহলে শোন, আজকে সব সত্যি বলবো তোকে। বলো আমায়। কাব্য তোকে ভালোবাসে, তাই বিয়ে করেছে। আপুর কথা শুনে রীতিমতো অবাক আমি। আপু আবারও বলে উঠল, কাব্য তোকে সেই ছোটবেলা থেকে ভালোবাসে, কিন্তু কখনো বলেনি কারণ ও চেয়েছিল তুই ওর ভালোবাসা বুঝতে পারিস। কিন্তু বোঝার আগেই যখন আমরা আমাদের বিয়ের কথা শুনতে পারি যে আমার আর কাব্যর বিয়ে সেই ছোটবেলা থেকে ঠিক করা ছিল, তখন আমি কাব্য দুজনে প্রচণ্ড বেগে ভেঙে পড়ি। কারণ আমি যে ভালোবাসতাম রাসেলকে আর কাব্য তোকে, আর আমাদের এই বিষয়টা আমরা তিনজনই জানতাম। তারপর কাব্যর প্ল্যান মতে আমরা সেদিন এমনটা করেছিলাম, কারণ আর যে কোনো উপায় ছিল না। আমি জানি তোর সাথে অন্যায় হয়েছে, কিন্তু বিশ্বাস কর, ওই মুহূর্তে এমনটা না করলে না কাব্য তোকে পেত আর না আমি রাসেলকে। আমাদের তিনজনের লাইফটাই নষ্ট হয়ে যেত, তাই বাধ্য হয়ে এমনটা করেছি আমরা। সরি রে। এতটুকু শুনে ফোনটা কেটে দিলাম আমি। আপুর সব কথা যেন আমার কানে বাজছে। তার মানে কাব্য ভাইয়া সত্যি সত্যি আমায় ভালোবাসে, তাও আবার সেই ছোটবেলা থেকে। চোখে কালো চশমা, গায়ে কাব্য ভাইয়ের একটা ব্ল্যাক শার্ট আর তার সাথে প্লাজো পরা অবস্থায় মিউজিক সিস্টেমে পুরো লাউড স্পিকারে দিয়ে কুর্তা পাজামা কালা কালা গানটা ছেড়ে উড়ে ধরে নাচতে আসি আমি। কেন নাচছি জানা নেই, তবে আমি খুব খুশি। ফুল লাউডে গান চলছে, বিছানার উপর উঠে উড়াধুরা বালিশ নিয়ে নাচতে আসছি আমি। এই মুহূর্তে আমি ভুলে গিয়েছি যে এটা কাব্য ভাইয়ের রুম। হঠাৎই দরজায় নক করলো কেউ, সাথে সাথে মিউজিক অফ করে দিলাম আমি। এর ভিতর কাব্য ভাইয়া চলে আসলো নাকি? এখন আমায় এই অবস্থায় দেখলে কি বলবে? তার উপর রুমটারও অবস্থা খারাপ করে দিয়েছি। এসব ভাবনার মাঝে দরজার ওপাশে তানিশা বলে উঠল, মাইশা তুই রুমে বসে কি করছিস? ওর কথা শুনে আমি এক শ্বাস ফেলে তাড়াতাড়ি দরজা খুলে দিয়ে ওকে ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। ও আমার এমন অবস্থা দেখে বলে উঠল, এগুলো কি করছিস তুই? আরে চুপ কর তো, কিছু হবে না। জামাই আসার সব আগের মতো করে ফেলবো, আর কাব্য আসতে এখনো অনেক দেরি আছে। তাই চলো বেবি, লেটস ড্যান্স। এই বলে আবার গান ছেড়ে দিয়ে দুজনে বিছানার উপর দাঁড়িয়ে উড়াধুরা নাচতে আসি। প্রথমে তানিশা রাজি হলেও পরক্ষণে শুরু হয়ে গেল দুই বোনের নাগিন ড্যান্স। পাকা 1 ঘন্টা ধরে পুরো বিছানার চাদর থেকে শুরু করে বিছানার ওপর থাকা বালিশ নিয়ে উড়াধুরা নাচতে আসি আমরা। এই মুহূর্তে বলতে গেলে দুজনেই পুরো পাগলি হয়ে গেছি। একেই বলে পাজামা পার্টি। এমন সময় তানিশা বলে উঠল, খালি মুখে পার্টি জমে বোন, তুই এখানে থাক, আমি গিয়ে ফ্রিজ থেকে কোক টোক নিয়ে আসি। ওকে, তাড়াতাড়ি আসিস। এতটুকু বলতেই তানিশা চলে গেল, আর আমি বিছানার উপর দাঁড়িয়ে উড়াধুরা নাচছি। কিছুক্ষণের মধ্যেই তানিশা চলে আসলো, হাতে তার 2টো কোকের বোতল। তানিশা রুমে ঢুকে সোজা বিছানায় এসে একটা বোতল আমার হাতে আর একটা ওর হাতে নিল। তারপর আমি বলে উঠলাম, দাঁড়া, একটা বাঙালি ডিজে গান ছাড়ি। এই বলে তাহিরি আঙ্কেলের গাওয়া ডিজে গানটা ছেড়ে
উড়াধুরা হাসি আর সাথে মাইশা তানিশার ডিজে নাচ। হঠাৎ করে আমাদের নাচের মাঝখানে কেউ এসে গানটা অফ করে দিল। সাথে সাথে আমরা দুজনে অবাক হয়ে সামনে তাকালাম। সামনে কাব্যকে দেখে চোখ বড় বড় হয়ে গেল আমার। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। হঠাৎ করে এমন একটা পরিস্থিতিতে পড়তে হবে তা আমি কল্পনাও করতে পারিনি। দরজাটা খুলল কে? আমি তানিশার দিকে বড় বড় করে তাকিয়ে চুপি চুপি করে বললাম, তুই দরজা এখনো বন্ধ করিসনি কেন? দোস্ত, উত্তেজনায় ভুলে গিয়েছিলাম। এখন কে বাঁচাবে আমাদের? আমাদের হবে না আমাকে? মানে? এতটুকু বলতে তানিশা দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। ওর এমন কাজে আমি জাস্ট হা হয়ে তাকিয়ে রইলাম। কি শয়তান মেরে বাবা আমায় একা ফেলে চলে গেল। এখন কি করব আমি? এদিকে আমি তো ভাইয়ার জামা পরে আছি, এটা দেখে ভাইয়া রেগে যায়নি। আমি বিছানার উপর দাঁড়িয়ে বললাম, গুড মর্নিং জামাই। হি 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 জোরপূর্বক হেসে। দুপুর 2টা বাজে, এখন তোর জন্য গুড মর্নিং? কাব্যর কথা শুনে রীতিমতো অবাক আমি। দুপুর 2টা বেজে গেছে, কিন্তু কখন বাজলো বুঝতেই তো পারিনি। ইয়ে না মানে সরি। রুমের কি অবস্থা করেছিস? বালিশ কোথায় কোথায় ফেলেছিস? সরি আমি এখনই সব ঠিক করে দিচ্ছি। এই বলে উত্তেজনা নিয়ে খাট থেকে নামতে গিয়ে প্লাজোর সাথে পা বেজে হুমড়ি খেয়ে বিছানা থেকে নিচে পড়ে যেতে নিলাম আমি। হঠাৎ করে যে এমন কিছু হবে তা বুঝতেই পারিনি। ভয়ে চোখ মুখ খিঁচে বন্ধ করে ফেলেছি আমি। এক্ষুনি হয়তো আমার কোমর ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। হঠাৎ মনে হলো কেউ আমায় ধরে ফেলেছে। আস্তে আস্তে চোখ খুলে তাকালাম আমি। সামনে তাকে দেখলাম কাব্য অগ্নি চোখ নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি তো ভয়ে অর্ধেক হয়ে গেছি। একে তো রুমের এই অবস্থা, তার ওপর এক্ষুনি পড়ে গিয়ে কোমরটা যেত আমার। না জানি কাব্য এখন আমার সাথে কি করবে। আমি নরম গলায় কাব্যকে বললাম, সরি প্লিজ কিছু বলো না, আজকে আমি খুব খুশি। এই বলে জামাইয়ের গলা জড়িয়ে ধরলাম, কারণ কাব্য আমায় কোলে তুলে নিয়েছে। খুশি কেন? তোমায় বলবো কেন? নামাও আমায়। আমার কথা শুনে কাব্য নিচে নামিয়ে দিল আমায়। তারপর কড়া গলায় বলল, খুশি থাক আর যাই থাক, 1 ঘন্টার মধ্যে পুরো রুম আবার আগের মতো দেখতে চাই আমি। ওকে মাই জামাই। এই বলে কাব্যর গালে একটা ছোট্ট কিস করে দিলাম আমি। দিয়েই রুম থেকে বেরিয়ে গেলাম, কারণ ঝাড়ু আনতে হবে তো নাকি। এদিকে মাইশের এমন কাজে কাব্য শকড খেলো। কি করলো? মাথাটা খারাপ হয়ে গেল নাকি? এই বলে কাব্য চলে গেল ওয়াশরুমে। পাক্কা 1.5 ঘন্টা বসে পুরো রুম পরিষ্কার করলাম আমি। কোমরে সব ধরে গেছে। আর কাব্য এতক্ষণ আরামে বিছানায় বসে ল্যাপটপে কাজ করছিল। আশ্চর্য, প্রতিদিন রাতে বাড়ি আসে আর আজকে এত তাড়াতাড়ি চলে আসলো। ধুর, আমার পুরো পাজামা পার্টিটাই নষ্ট হয়ে গেল। এই ভেবে পুরো রুম পরিষ্কার করে চলে গেলাম ওয়াশরুমে। তারপর গোসল করে সোজা নিচে গেলাম খাবার খেতে। সবাই আজকে আমায় ছাড়াই খেতে নিয়েছে। অবশ্য দোষটা আমারই ছিল, তাই দেরি হয়ে গেছে। নিচে নামতে দেখলাম তানিশা আছে টেবিলে। তারপর আমরা দুজনে একসাথে খাবার খেলাম, তার সাথে বক বক ফিরি। মাঝখানে কেটে গেল 2 দিন। এই 2 দিনে অনেক ভেবে দেখলাম আমি, যখন কাব্যর সাথে বিয়ে হয়ে গেছে তাহলে এখন আর কোনো ভেদাভেদ না করে ভাইয়াকে প্রপোজ করে দিব আমি। সত্যি বলতে আমিও ভালোবেসে ফেলেছি কাব্যকে, আর এতদিনে খুব ভালো করে বুঝতে পেরেছি আমি। হঠাৎ ফোনটা হাতে নিয়ে আপুকে ফোন করলাম। প্রথম কলেই আপু ধরে ফেলল। তারপর বলে উঠল, বল। আপু, আমি ভাবছি আমি নিজেই কাব্যকে প্রপোজ করব। আপু আমার কথা শুনে অবাক হয়ে চেঁচিয়ে বলল, কি? আপুর চেঁচানো শুনে মনে হলো আমার কানটাই ফেটে যাচ্ছে। আর এইভাবে সারের মতো চেঁচাচ্ছ কেন? তুই কি সত্যি বলছিস মাইশা? তো মিথ্যে বলে লাভ কি? আর আমার মনে হয় না কাব্য এই যুগে কোনো দিন আমায় বলবে সে আমায় ভালোবাসে। তাই আমি ভাবছি আমি নিজেই বলে দেই। তুই কি ভালোবাসিস কাব্যকে? সেটা তোমায় বলবো কেন? যাকে বলার তাকেই বলবো, তুমি শুধু বলো কি করে কি করব। আপু কিছুক্ষণ ভেবে আমায় একটা জব্বর আইডিয়া দিল। আমিও আপুর কথা মতো নিজে হাতে রান্না করলাম। তারপর গিয়ে মামুনির কাছে গেলাম। মামুনির সাথে দাঁড়িয়ে গাছে পানি দিচ্ছিল। আমি মামুনির সামনে দাঁড়িয়ে বললাম, বলছি কি মামুনি? বল না, শুনছি আমি। শোনো না। বল। আসলে মামুনি, আসলে বাদ দিয়ে যেটা বলতে এসেছিস চট করে বলে ফেল। মামুনির কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে চট করে বলে উঠলাম,
আমি কাব্য ভাইয়ের জন্য অফিসে খাবার নিয়ে যাই। মামুনি আমার কথা শুনে অবাক হয়ে গাছে পানি দেওয়া বন্ধ করে বলল, কি ব্যাপার বলতো? আজকে নিজ হাতে খাবার রান্না করলি, এখন আবার কাব্যর জন্য অফিসে খাবার নিয়ে যেতে চাইছিস, কারণটা কি? ব্যাপার কি তোর? আমি মামুনির কথা শুনে পিছন থেকে মামুনিকে জড়িয়ে ধরে বললাম, আরে তেমন কিছু নাই মামুনি, আসলে একটু অফিস থেকে ঘুরে আসতে চাইছিলাম। শুধু কি অফিস দেখতে যাবি নাকি অন্য কাউকে? কি যে বলো না তুমি। যাই আমি প্লিজ। ঠিক আছে, গাড়ি করে যাবি, আবার গাড়ি করে ফিরে আসবি। ওকে, থ্যাংক ইউ মামুনি। এই বলে মামুনির গালে একটা চুমু দিয়ে আমি চলে আসলাম নিচে, তৈরি হতে হবে তো। নিচে এসে একটা সুন্দর লাল রঙের শাড়ি বের করলাম আমি। শাড়ি পরাও শিখে নিয়েছি আমি, এখন আর শাড়ি নিয়ে কোনো ঝামেলা নেই। সুন্দর করে শাড়ি পরে হাতে কিছু কাঁচের চুড়ি পরে নিলাম। চুলগুলো সুন্দর করে বিনুনি করে এক সাইডে রেখে দিলাম। ঠোঁটে গাঢ় করে লাল লিপস্টিক, কানে একজোড়া ঝুমকা পরে, চোখে হালকা কাজল, ব্যাস মাইশা তৈরি। আজকে আমি খুব খুশি লাগছে। নিজেকে নিজে আয়নায় দেখে পাগল হয়ে যাচ্ছি। ভাইয়া নিশ্চয়ই হার্ট ফেল করবে। এই ভেবে আনমনে হেসে দিলাম আমি। তারপর আস্তে আস্তে হাতে মোবাইলটা নিয়ে রুম থেকে বেরিয়ে আসলাম আমি। নিচে নামতেই তানিশা আর মামুনি হাঁ করে তাকিয়ে রইল আমার দিকে। আমি মুচকি হেসে তাদের বললাম, আমায় কেমন লাগছে শাড়ি পরা, ঠিক আছে তো মামুনি? দুজনে হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে। তাই আমি আবারও বলে উঠলাম, কি হলো মামুনি, কথা বলছো না কেন? এমন সময় তানিশা বলে উঠল, ওরে দোস্ত, তোরে কি সুন্দর লাগছে। আমি তানিশার কথা শুনে একটু ভাবনি বললাম, থ্যাংক ইউ জানো। তারপর মামুনিকে বললাম, আমায় ভালো লাগছে তো মামুনি? খুব সুন্দর লাগছে। তাহলে এখন যাই। যা। আর গাড়িতে গিয়ে খাবার আমি উঠিয়ে দিয়েছি, তুই গিয়ে বস। ওকে মাই সুইট মামুনি। এই বলে সামনে এগোতে লাগলাম আমি। হঠাৎই দরজা পর্যন্ত আসতে তানিশা ডেকে উঠল, অল দ্য বেস্ট দোস্ত। বিনিময়ে আমিও মুচকে হাসলাম। গাড়ির কাছে আসতে ড্রাইভার কাকু বলল, তোমায় খুব সুন্দর লাগছে মাইশা মামুনি। থ্যাংক ইউ চাচা। তারপর মুচকি হেসে আমি বসে পড়লাম গাড়িতে। আমি বসতে ড্রাইভার কাকু গাড়ি চালাতে শুরু করলো, আর আমিও এক দীর্ঘশ্বাসে বলে ফেললাম কাব্যর অফিসে। কিছু দূর যেতেই সামনে কিছু গোলাপ ফুলের দোকান দেখতে পেলাম আমি। তাড়াতাড়ি ড্রাইভার চাচাকে গাড়ি থামাতে বললাম। তারপরে কিছু লাল গোলাপ ফুল কিনে নিলাম আমি। তারপর আবারও চললাম কাব্যর অফিসের উদ্দেশ্যে। আজকে কাব্যকে জাস্ট চমকে দেব। আধ ঘন্টা পর ড্রাইভার চাচা বলল, আমরা চলে এসেছি মাইশা মামুনি। আমি ওনার কথা শুনে মুচকি হেসে খাবারের ব্যাগগুলো হাতে নিয়ে গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসলাম। তারপর চাচাকে বললাম, কিছুক্ষণ ওয়েট করো, আমার একটু সময় লাগবে, তবে গাড়ি ছেড়ে যাবে না কোথাও, ঠিক আছে? ওকে মাইশা মামুনি, তুমি নিশ্চিন্তে যাও, আমি আসছি এখানে। তারপর আমি আর কথা না বাড়িয়ে সোজা চলে গেলাম অফিসের ভিতরে। বুকের ভিতর অস্থিরতা কাজ করছে। কি করে কি বলবো কে জানে। দূর, এত ভাবার কি আছে, সোজা গিয়ে গোলাপগুলো হাতে নিয়ে মনের সব কথা বলে দিবি। এই ভেবে লিফটে উঠে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই কাব্য ভাইয়ের রুমের সামনে চলে আসলাম। তারপর ভিতরে ঢুকে যা দেখলাম, মুহূর্তের মধ্যে সব ভাবনা চিন্তা ভেঙে চুরমার হয়ে গেল। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি আমি, আর আমার সামনে কাব্য আর একটা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে আছে। বিষয়টা হয়তো আমার কল্পনার বাইরে ছিল। ভেবেছিলাম কাব্যকে চমকে দিব আমি, কিন্তু এখানে এসে যে আমি নিজেই চমকে যাব তা বুঝতেই পারিনি। কেন জানি না শরীরের সব শক্তি অবশ হতে লাগলো। মুহূর্তের মধ্যে হাত থেকে খাবারের ব্যাগটা নিচে পড়ে গেল। শব্দ হলো কিছু। এদিকে কাব্য আচমকা কোনো কিছুর শব্দ পেয়ে পিছনে ঘুরে মাইশাকে দেখে অবাক হয়ে যায়। পরক্ষণেই তার মনে পড়ল সে তো লাবণ্যকে জড়িয়ে ধরে আছে। কাব্য তাড়াতাড়ি লাবণ্যকে ছেড়ে দিতে নিলে লাবণ্য বলে উঠল, প্লিজ আমায় ছেড়ে যাস না, তোকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না। মেয়েটির কথা শুনে আর কিছু শোনা বা বলার মধ্যে ছিলাম না আমি। এমন সময় মেয়েটিকে ছেড়ে কাব্য আমার সামনে এসে বলল, তুই এখানে? আমি চুপ। এমন সময় ওই মেয়েটা বলে উঠল, কোনো আদব কায়দা শিখনি? কারো রুমে ঢুকলে পারমিশন নিয়ে ঢুকতে হয় জানো না? মেয়েটির কথা শুনে ঘৃণা লাগলো আমার। এমন সময় কাব্য লাবণ্যর দিকে তাকিয়ে বলল, তুই থাম। তারপর আবার আমার দিকে ঘুরে বলল, কি হলো, তুই কথা বলছিস না কেন? আমি কোনো কথা না বলে ব্যাগ আর নিচে
পড়ে থাকা গোলাপ ফুলগুলো ওইভাবে রেখে আস্তে করে পিছনে ঘুরে চলে আসতে নিলাম। এমন সময় কাব্য আমার হাত ধরে বলল, চলে যাচ্ছিস কেন? হাত ছাড়ো। আগে তুই বলবি তো। কাব্যর কথা শুনে মুহূর্তের মধ্যে মেজাজ বিগড়ে গেল আমার। আমি চেঁচিয়ে বললাম, হাত ছাড়ো আমার। তুই যেটা ভাবছিস সেটা আর কিছু বলার সুযোগ দিলাম না আমি। টান মেরে হাত এনে আমি সোজা বেরিয়ে গেলাম। কষ্ট হচ্ছে প্রচুর। এত কিছু ভাবলাম, এত স্বপ্ন দেখলাম, সব মিথ্যে হয়ে গেল। বুক ফেটে কান্না পাচ্ছে আমার। তারপর চোখের পানি যথাসম্ভব কন্ট্রোলে রেখে রুম থেকে বেরিয়ে আসলাম। তারপর লিফটে উঠলাম। চোখের সামনে শুধু কাব্য আর ওই মেয়েটা একে অপরকে জড়িয়ে ধরার দৃশ্য ভেসে আসছে। কোনোভাবে অফিস থেকে বেরিয়ে এসে গাড়ির কাছে আসতেই ড্রাইভার চাচা বলে উঠলেন, কি হলো মাইশা মামুনি, এত তাড়াতাড়ি চলে আসলে? তুমি তো বলেছিলে দেরি হবে। ভালো লাগছে না, বাসায় চলো। আমার কথা মতো চাচাও গাড়িতে বসে পড়লেন। আমিও গিয়ে বসে পড়লাম গাড়িতে। গাড়ি চলতে শুরু করলো আপন গতিতে। চোখের পানি আর আটকে রাখতে পারলাম না আমি। টপ টপ করে পানি পড়তে লাগলো আমার। আজ বুঝতে পারছি ভালোবাসার মানুষকে অন্য কাউকে দেখলে সত্যি কতটা কষ্ট হয়। আমার সব ইচ্ছে ভাবনা এইভাবে ভেঙে চুরে যাবে তা হয়তো ভাবতেও পারিনি। তাহলে কি কাব্য সেদিন এই দেরি হয়ে যাওয়ার কথা বলেছিল? নিচে বসে আছে কাব্য আর তার হাতে মাইশার আনা গোলাপ। গোলাপগুলো দেখে অবাক হয় কাব্য। এমন সময় লাবণ্য এসে কাব্যর কাঁধে হাত রেখে বলল, মেয়েটা কেড়ে অসভ্যের মতো বিহেভ করলো তোর সাথে? লাবণ্যর কথা শুনে কাব্যর মাথা আগুনের মতো গরম হয়ে গেল। কাব্য নিচ থেকে উঠে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল লাবণ্যর গালে। কাব্যর এমন কাজে লাবণ্য হা হয়ে তাকিয়ে রইল। কাব্য চেঁচিয়ে বলে উঠল, তোর সাহস কি করে হলো ওকে অসভ্য বলার? ও আমার বউ, আমার ভালোবাসা। শুধুমাত্র তোর জন্য আজকেও আমায় ভুল বুঝলো। তুই আমার সামনে থেকে চলে যা, তোকে আমি আর আমার সামনে দেখতে চাই না। কাব্য, আমি যে তোকে ভালো আর কিছু বলতে পারলাম না। লাবণ্য তার আগে আর এক গালে থাপ্পড় দিল কাব্য। তারপর বলল, তো এখান থেকে চলে যা, ধমক দিয়ে। কাব্য চরম রেগে গেছে, যা দেখে লাবণ্য ভয় পেয়ে যায়। আর কিছু না বলে কাঁদতে কাঁদতে লাবণ্য রুম থেকে বেরিয়ে যায়। এই মুহূর্তে কাব্য নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। ইচ্ছে করছে সব ভেঙে ছুঁড়ে তছনছ করে দিতে। তার ভালোবাসার মানুষ তাকে ভুল বুঝল, ভাবতে পারছে না কাব্য। কাব্য কিছু একটা ভেবে কেবিন থেকে বেরিয়ে যাবে, এমন সময় ফোনটা বেজে উঠল। কাব্য থেমে যায়, ফোনটা তুলে উপরে রিয়ার নাম দেখে তাড়াতাড়ি ফোনটা তুলে বলল, হ্যালো। কাব্যর হ্যালো শুনে ওপাশ থেকে খুশি মনে রিয়া বলে উঠল, আরে কংগ্রেস, কি অবস্থা বল? সব ক্লিয়ার হয়ে গেল? তোর মনের বাসনা আজ তাহলে পূরণ হলো? কেমন লাগছিল বল তোর বউকে? কিসব বলছিস তুই? তুই বুঝতে পারছিস না? অবাক হয় না? মজা করছিস তুই? আরে মজা করব কেন? আরে তুই রেগে যাচ্ছিস কেন? মাইশা তো কিছু বলেনি? কি বলবে? কেন, তো তোকে আজ প্রপোজ করতে আসছিল, পৌঁছায়নি এখনো অফিসে। কিন্তু মাইশা তো তখন বলল। কাব্যর আর বুঝতে বাকি রইল না মাইশা তাহলে কেন এত সেজেগুজে এসেছিল। সব এলোবেলো হয়ে যাচ্ছে। কাব্যর এত বছরের ইচ্ছে এইভাবে নষ্ট করে ফেললো, তাও আবার নিজের দোষে। কাব্য বলে উঠল, অনেক বড় ভুল হয়ে গেছে রিয়া। কি হয়েছে? মাইশা এসেছিল লাল শাড়ি পরে খুব সুন্দর করে সেজেগুজে। তাহলে? তারপর কাব্য বলতে শুরু করলো। অফিসে নিজের রুমে বসে কাজ করছিল কাব্য। আজকে তাদের লাঞ্চের পর একটা বড় মিটিং আছে, যেটা তাদের জন্য খুবই জরুরি। তাই সেটা নিয়ে কিছু কাজ করতেছিল কাব্য। এমন সময় রুমে ঢুকলো লাবণ্য। লাবণ্য ভেতরে ঢুকে সোজা কাব্যর সামনে চেয়ারে বসে পড়ল। কাব্য লাবণ্যকে দেখে বলে উঠল, তুই এখানে এই সময়? লাবণ্য কিছুটা নরম গলায় বলল, তোর সাথে আমার কিছু কথা আছে। কাব্য লাবণ্যের কণ্ঠ শুনে ওর তাকাতে কিছুটা অবাক হয়ে যায়, কারণ লাবণ্যর চেহারা পুরো শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। দেখে বোঝাই যাচ্ছে কত রাত ঘুমায়নি সে। লাবণ্যর এমন অবস্থা দেখে কাব্য বলে উঠল, কি হয়েছে তোর? চোখ মুখের এমন অবস্থা কেন? হুট করে লাবণ্য বলে উঠল, আমি তোকে ভালোবাসি, তোকে আমি বিয়ে করতে চাই। লাবণ্যর হঠাৎ করে এমন কথা শুনে কাব্য তার চেয়ার থেকে উঠে পড়ে। তারপর উচ্চস্বরে হেসে বলে, তোর কি মাথা আবার খারাপ হয়ে গেছে? লাবণ্য কাব্যর কথা শুনে কেঁদে দেয়। লাবণ্যর এমন কাণ্ডে কাব্য পুরো অবাক হয়।
কাব্য লাবণ্যের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, আরে তুই কাঁদছিস কেন? লাবণ্য কোনো কিছু না বলেই হুট করে কাব্যকে জড়িয়ে ধরে। কাব্য আচমকা এমনটা হওয়াতে পুরো হা হয়ে যায়। এদিকে লাবণ্য কাব্যকে জড়িয়ে ধরে বলতে থাকে, আমি সত্যি বলছি, আমি তোকে খুব ভালোবাসি। এই কয়েকদিনে অনেক চেষ্টা করেছি তোকে ভুলে যাওয়ার, কিন্তু কিছুতেই কিছু পারছি না। কাব্য জাস্ট লাবণ্যকে সান্ত্বনা দেওয়ার জন্য ওর মাথায় হাত দিয়েছিল, আর এমন সময় মাইশা চলে আসে। এতক্ষণ কাব্যর সব কথা শুনে রিয়া বলে উঠল, এটা তুই কি করলি? মাইশা অনেক আশা নিয়ে গিয়েছিল তোর কাছে, আর তুই এত কাছে এসো আবার সে দূরে ফিরিয়ে দিলি। বিশ্বাস কর, আমি ইচ্ছে করে কিছু করিনি, আমি তো শুধু। সে যাই হোক, কিন্তু এখন মাইশাকে গিয়ে আগে বল সব। ও তো অনেক কষ্ট পেয়েছে, তোর জন্য নিজ হাতে রান্না করে নিয়ে গিয়েছিল আর সেজেছিল তোর জন্য, কিন্তু তুই। এতটুকু বলে মন খারাপ করে ফোনটা কেটে দেয় রিয়া। আর কাব্য মন খারাপ করে বসে পড়ে চেয়ারে। এমন সময় কাব্যর পিয়ে এসে বলে তাকে মিটিংয়ে যেতে হবে। কাব্য তাকে বলে উঠল, তুমি যাও, আমি আসছি। কাব্যর কথা শুনে তার পিয়ে চলে যায়। কাব্য মন খারাপ করে কিছুক্ষণ বসে থেকে এক দীর্ঘশ্বাস ফেলে চলল মিটিংয়ে। আর মনে মনে ভাবল, রাতে গিয়ে মাইশাকে সব কথা, তার মনের কথা সব বুঝিয়ে বলবে। বুঝিয়ে বললে সবই বুঝতে পারবে মাইশা, এই বলে নিজেকে শান্ত করলো কাব্য। তারপর চলল তার নিজ গন্তব্যে। রাত 8টা। কাব্য দ্রুত গতিতে গাড়ি চালিয়ে বাড়ি পৌঁছালো। আজ যে তার মনের সব কথা বলবে তার ভালোবাসার মানুষকে, তার সাথে সব ভুল বোঝাবুঝিও মিটিয়ে ফেলবে সে। এসব পরিকল্পনা করে চলছে বাড়ি কাব্য। বেশ কিছুক্ষণের মধ্যেই কাব্য বাড়ি চলে আসে। বাড়ি ঢুকে সোজা উপরে চলে যায় কাব্য। সারা রুমে মাইশাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না মাইশাকে। কাব্য অস্থির হয়ে পড়ে। তারপর নিচে নেমে কাব্য চেঁচিয়ে তানিশাকে ডাকতে থাকে। কাব্যর চেঁচানো শুনে তানিশা আর মামুনি আর মামু তিনজনে বেরিয়ে আসলো। তারপর মামুনিকে বলে উঠল, কি হলো, তুই চেঁচাচ্ছিস কেন? মাইশা কোথায়? ও মাইশা তো ওদের বাড়ি গেছে। তোর অফিস থেকে ফেরার সময় তোর মামার সাথে মাইশার দেখা হয়ে যায়, তারপর নাকি তার সাথেই চলে যায়। আমায় ফোন করে বলেছিল কিছুদিন থাকবে নাকি। কাব্য মামুনির কথা শুনে আর কিছু না বলে সোজা উপরে চলে যায়, কারণ সে বুঝতে পেরেছে মাইশা রাগ করেই চলে গেছে। এখন কি করবে সে? নিজের বাড়িতে নিজের রুমে বসে কেঁদে চলেছে আমি। অসম্ভব রকম কষ্ট হচ্ছে আমার। বারবার শুধু কাব্য আর ওই মেয়েটার জড়ানো দৃশ্য ভেসে আসছে আমার চোখে। রাতে আর কোনো কিছু না খেয়ে ওইভাবে ওই সাজেই ঘুমিয়ে পড়লাম আমি। মা অনেকবার খাওয়ার জন্য ডাকতে এসেছিল, কিন্তু আমি যাইনি। ভালো লাগছে না কিছু, চুপচাপ কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম আমি। ফোনটা বন্ধ করে রেখেছি, মনে মনে পণ করেছি আর যাব না কাব্যর কাছে, থাকুক সে তার মতো। সকালে দরজা টোকানোর শব্দের ঘুম ভাঙলো আমার। এমনভাবে দরজায় নক করেছে মনে হচ্ছে দরজা ভেঙেই ফেলবে। এখন দরজা না খুললে একরাশ বিরক্ত মাখা মুখ নিয়ে বিছানা থেকে উঠে দরজা খুলে দিয়ে বললাম, এত জোরে দরজায় নক করার কি আছে? বিনিময়ে সামনের ব্যক্তি কিছু না বলে হুট করে কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করলো। আচমকা এমনটা হওয়াতে আমি পুরো ভয় পেয়ে তার হাত ধরে সামনে তাকাতেই দেখলাম কাব্য ভাইয়া। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি যাব না তোমার সাথে। এক প্রকার চেঁচিয়ে কথাটা বলে উঠলাম আমি কাব্যকে। আর কাব্য একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে আমায় কোলে তুলে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছে। আর ওনার কাজে আমি অবাক। আবারও চেঁচিয়ে বললাম, আমার কথা কি কানে যাচ্ছে না? এমন সময় আমার চেঁচানো শুনে নিচে উপস্থিত হলো সবাই। মা বাবা আমাদের এভাবে দেখে বলে উঠল, কাব্য তুমি এখানে? কাব্য আব্বুর দিকে তাকে বলল, শ্বশুর আব্বা, বউ আমার রাগ করে চলে আসছে, তাই নিয়ে যাচ্ছি, রাগ ভেঙে গেলে আবার নিয়ে আসবো। এই বলে সামনে হাঁটতে লাগলো কাব্য। আমি আব্বুর দিকে তাকে বললাম, দেখো বাবা, তোমার জামাই আমার জোর করে নিয়ে যাচ্ছে, আমি যাব না, তুমি আমায় রেখে দাও। তোর সাহস কি করে হলো আমার নামে আমার শ্বশুর আব্বার কাছে নালিশ করার? একবার তোকে বাড়ি নিয়ে যায়, তারপর দেখাবো রাগ করে বাপের বাড়ি চলে আসার ফল। ধমক দিয়ে। দেখেছো আব্বা, তোমার জামাই কিভাবে ধমক দিচ্ছে আমায়? আমি যাব না। আম্মু তুমি তো কিছু বলো। আশ্চর্য, আমার কথা শুনে মা বাবা কেউ কিছু বলল না, উল্টো মুখ চেপে হাসছে তারা। কাব্য আবারও বলে উঠল, শ্বশুর আব্বা আর শাশুড়িমা আসছি তাহলে। এই বলে আমায় কোলে তুলে নিয়ে বাহিরে বেরিয়ে আসলো কাব্য। আর এদিকে আব্বু আম্মু দুজনে শুধু হাসছে।